দেরি কেন, চলুন আমরা শুরু করি আমাদের আজকের এই এপিসোড এবং চলুন আমরা চলে যাই আজকের প্রথম ঘটনায়। হত্যা হয়, হীরা ভস্য হয়, মেধা ঝরে যায়, তবু কুমোরের চাকা ঘোরে হাজার বছর। আমরা সবাই অনেক নেগেটিভ নিউজ পড়ি রেগুলার, অনেক নেগেটিভ নিউজ শুনি বা দেখি। আসুন, আমরা চাই না যে আগামীকাল থেকে আর কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক, এইরকম কোনো নিউজ আমাদের কানে আসুক যেটা দেখলে বা শুনলে মানুষ হিসেবেও নিজেকে ভাবতে লজ্জা হয়। আসুন আমরা সবাই ভালোর দলে থাকি। অ্যাটলিস্ট যারা ভূত.কমকে ভালোবাসেন, যারা ভূত.কমের সাথে আছেন, তাঁরা যেন কোনোদিন এইরকম বিপথে পা না বাড়ান, আপনার কারণে যেন কখনো কোনোদিন কেউ কষ্ট না পায়, অপমানিত না হয়। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাব্বি, আমার বর্তমান ঠিকানা ভোলা সদর, পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার ব্যক্তিগত ফোন নাম্বার, তারপরে তিনি তার নাম্বারটি শেয়ার করেছেন। আমি ভালো লেখক নই, তারপরেও চেষ্টা করব আমার সাথে যেভাবে ঘটেছিল ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনার ভালো লাগলে আপনি নিজ মুখে ঘটনাটি পড়ে শোনালে আমি ধন্য হব। আমি অনেক রাত পর্যন্ত টিভি দেখার অভ্যেস। আমি সোফার ওপরে শুয়ে টেলিভিশন দেখা অবস্থায় সেখানে ঘুমিয়ে যাই মাঝে মধ্যে। এবং বলে রাখা ভালো যে আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমার মা, আমার ছোট বোন এবং আমি থাকি। আমার বাসার পাশে আমার বড় কাকার বাড়ি, সেখানে শুধুমাত্র আমার কাকি এবং কাকা থাকে। আমার চাচাতো ভাই বোনেরা সবাই বাইরে থাকে। সেদিন রাতে আমি আমার ব্যবসার কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমি বসে যাই টেলিভিশনের সামনে। আমাদের টেলিভিশন রুমের পাশেই ছোট্ট একটি রুম আছে। সেই রুমটাতে আমার মা ইবাদত বন্দেগি করেন। আমার মা খুব নামাজি একজন মানুষ, একদিনের জন্য রাত্রে তাহাজ্জুদের নামাজ মিস করেন না। আমি সোফায় শুয়ে থাকা অবস্থায় হালকা হালকা ঘুমে আমি মাকে হেঁটে আমার রুমে আসছে যেন এরকম একটা শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারি, পরক্ষণে আমার ঘুমটা ভেঙে যায়। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম মা আমার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বড় কালো ছায়া মায়ের পিছু পিছু হাঁটছে। আমি মায়ের নামাজ পড়া রুমটিতে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি এবং সেই অবস্থায় আমি যত চিৎকার করার চেষ্টা করছি যে মা তোমার পেছনে ওটা কি, কিন্তু আমার মুখ দিয়ে কেন যেন কোনো শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম সেই কালো ছায়াটি একেবারে ভ্যানিশ হয়ে গেল এবং সাথে সাথে আমার মার শরীর স্বাভাবিক হয়ে এলো। আমি সোফা থেকে এক লাফ দিয়ে উঠে মায়ের কাছে গিয়ে মায়ের পায়ের গোড়ায় বসে পড়ে তাকে জড়িয়ে ধরে বলি, মা তুমি কি কোনো কিছু খেয়াল করোনি? আমি তোমাকে অনেক ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মা আমাকে বলল, বাবা তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, পাশের রুমে তোমার ছোট বোন ঘুমাচ্ছে, ও শুনতে পেলে ভয় পেয়ে যাবে, তোমাকে আমি সকালবেলা সব খুলে বলবো। আমি বুঝতে পারলাম কথা শুনেই যে মাও মনে হয় এসব অনেক আগে থেকেই জানতেন, কিন্তু আমাদের কখনোই বলেননি বা বুঝতে দেননি। এই কারণে যেন আমরা হয়তো ভয় পাবো, এই জন্য আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে যায়। এর মধ্যে আমি আমার বড় কাকা এবং কাকি এবং আমার মার কথা শুনতে পাচ্ছি। আমাদের খাবার টেবিলে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের সাথে গিয়ে বসলাম। গতকাল রাত্রে ঘটে যাওয়া ঘটনাটি আমি আমার মায়ের কাছে জানতে চাইলে মা আমাকে বলে, তোমাদের আমি কখনোই এই ব্যাপারটা বুঝতে দেইনি, কারণ তোমার ছোট বোন এমনিতেই অনেক ভয় পায়, তাই ব্যাপারটি আমি শুধুমাত্র তোমার কাকা এবং কাকির সাথে শেয়ার করি। কিন্তু তোমার কাকা এবং কাকিদের ঘরে একই ঘটনা ঘটে চলেছে। মা আমাকে আরো বলেন, তুমি তো ব্যবসার কাজে প্রায় সময়ই বাসার বাইরে থাকো, কিন্তু তোমার ছোট বোনকে নিয়ে আমি যখন কোনো একটি রুমে থাকি প্রায় সময় শুনতে পাই আমাদের মধ্যে, আমাদের জন্য কোনো রুমগুলোতে কোনো মানুষের মতন কেউ যেন হাঁটছে এবং ফিস ফিস করে কথা বলছে। তোমার ছোট বোন আমাকে জিজ্ঞেস করত, মা
আমাদের ঘরের ভেতর মনে হয় কেউ হাঁটা চলা করছে। তোমার ছোট বোনকে আমি বলতাম, আরে এটা মনের ভুল, সারাদিন ভূতের সিনেমা দেখো, সেই জন্য তোমার ভেতর আতঙ্কের সৃষ্টি হয়েছে। মার মুখের কথা শোনার মাঝখান দিয়ে কাকি আমাকে বলে উঠল, তোমাকে আরো বলার ইচ্ছে ছিল, কিন্তু তোমার কাকা আমাকে বলতে দেয়নি। আমাদের ঘরেও আমি একই রকম ঘটনার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত ঘুমাতে যাওয়ার সময়, এবং আমি দেখতে পাই অন্ধকারে ছায়ার মতন কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে থাকে। আমি যখন জিজ্ঞেস করি কে, নিমেষেই উধাও হয়ে যায়। তোমার কাকা রাতের বেলা ঘরের সামনে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। দরজা খুলে সামনে গিয়ে দেখে কোনো এক কালো ছায়া একেবারে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তোমার কাকার চিৎকারে তোমার আম্মু সহকারে আমরা সবাই বের হয়ে আসি। এসে দেখি তোমার কাকা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেদিন তুমি ব্যবসার কাজে বরিশালে যাওয়ার কারণে বাড়ি ফিরতে পারোনি। আমরা খুব আতঙ্কের ভেতরে ছিলাম সেদিন। আমি এসব কথা শোনার পর বুঝতে পারলাম যে আমাদের দুই পরিবারের ভেতর কোনো এক খারাপ কিছু ঘটতে চলেছে। আমি সাথে সাথে আমাদের মসজিদের ইমাম সাহেবকে ফোন করে আমাদের বাসায় আসার অনুরোধ করলে তিনি চলে আসেন। আমি এবং আমার কাকা হুজুরের সাথে সব ঘটনা খুলে বলার পরে হুজুর কাকাকে বলল, আপনি মনে করে দেখেন তো, আপনাদের বাড়ির আশেপাশে কোন একটি পুরনো শিমুল গাছ ছিল, সেই গাছটি কাটার পর থেকেই এই ঘটনা হচ্ছে কিনা। কাকা হুজুরের কথা শুনে একেবারে অবাক হয়ে যান। হ্যাঁ, আমার তো মনেই ছিল না যে এই শিমুল গাছটি, এটা অনেক পুরনো, কিন্তু সেখানে আমাদের বাড়ি তুলতে আমরা বাধ্য হই এবং বাধ্য হয়েই গাছটি কাটতে হয়েছিল। হুজুর বললেন, এই শিমুল গাছটিতেই একটি কালো বদ জিন থাকতো, তার বশত হারিয়ে সে এখন আপনাদের উপরে অত্যাচার করতে চায়, কিন্তু আপনাদের পরিবারের মহিলাগণ অনেক নামাজি হওয়ায় কোনো ক্ষতি করতে পারছে না। আমি হুজুরকে বললাম, হুজুর এইভাবে তো চলতে পারে না, কখন কি হয়ে যায়, কোনো ব্যবস্থা? হুজুর বললেন, শুক্রবার আসরের নামাজের পরে তোমাদের বাড়ি আমি সব বন্ধ করে দেব ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। হুজুরের কথা মতো শুক্রবারে আসরের নামাজের পর হুজুরের সাথে আরো বেশ কিছু লোকজন একত্রে এসে আমাদের বাড়ি আজান দিয়ে বন্ধ করে দেয় ইনশাআল্লাহ। তারপর থেকে আজ পর্যন্ত কখনোই কিছু দেখতে হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসেল ভাই কেমন আছেন? জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তারপর জিজ্ঞেস করলাম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অনেক কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তারপরে ধন্যবাদ জানাই আপনার যারা সহযোগী আছেন তাদেরকে, এবং সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি ভূত.com এর যত লিসেনার্স আছেন যারা নিয়মিত ভূত.com শোনেন এবং ভয়ের রাজ্যে হারিয়ে যান। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ রিপন। বর্তমানে আমি প্রবাসে থাকি। আমার বাড়ি বরিশাল বিভাগ ঝালকাঠি জেলার কোন এক গ্রামে। আজকে যে আমি ঘটনাটা আপনাদেরকে শেয়ার করব, এটা আমার এক কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। একদিন রাত্রেবেলা এক জায়গায় গিয়েছিলাম, গ্রামের বাড়িতে এক আত্মীয়ের। সেখানে কারেন্ট ছিল না, তো সেখানে বসে কাকার সাথে গল্প গুজব করার ফাঁকে ঘটনাটা কাকা আমার সাথে বলেছিল। তো ঘটনাটা যেভাবে ঘটেছে, ঘটনা ঘটার জায়গাটার নাম আমি কোনো এক কারণে আমি বলতে পারছি না, তবে জায়গাটার বিবরণ দিচ্ছি যে গ্রামের বাড়ি
গ্রামের বাড়ি, এক পাশে খাল আর এক পাশে জঙ্গল, মাঝখান দিয়ে একটা ইটের ছোট রাস্তা। যেখানে কাকার সাথে ঘটনাটা ঘটেছিল সেখানে তার কিছুদিন আগে সেখানে একটা খুন হয়, আর সেই খুনটা হয় অনেক বীভৎস ভাবে। যে মৃত ব্যক্তির মাথাটা একদম আলাদা করা থাকে, চারপাশে রক্তে রঞ্জিত থাকে, চারপাশটা একদম রক্তে ছড়ানো থাকে। বোঝা যায় যে লোকটা বাঁচার জন্য অনেক ধস্তাধস্তি করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে আশেপাশে বাড়ি নেই, বাড়ি একটু দূরে একটা রাস্তা, সে রাস্তাটা পেরিয়ে বাড়ি শুরু হয়। তো ওই ঘটনা ঘটার পর থেকে ওই রাস্তার ভিতরে মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো। এমনিতেই জায়গাটা ভয়ঙ্কর, যে এক পাশে জঙ্গল আর এক পাশে খাল, মাঝখান দিয়ে ইটের ছোট রাস্তা। একটু দিনের বেলায় সেখানে একটু অন্ধকার অন্ধকার থাকে। তা আমার কাকা, তার এক শ্বশুর বাড়ি আছে, ওখানে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হয়। তো কাকা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিল, তো ওখান থেকে বাজারটা আবার একটু দূরে, ওই রাস্তাটা পেরিয়ে তারপর বাজার। তো কাকা বাজারে গিয়েছিল সন্ধ্যার পরে। বাজারে যাওয়ার পরে কাকার আবার একটু বিড়ি, সিগারেট, পান খাওয়ার নেশা, আর মানুষের সাথে কথা বললে তার আর কিছু হুঁশ থাকে না, তো সময় কখন চলে যায় সে বলতে পারে না। তো কাকা সন্ধ্যার পরে বাজারে গিয়ে আড্ডা শুরু করলো। আড্ডা দিতে 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 টাস খেলায় আবার আমার কাকায় বিড়ি, সিগারেট। তো আড্ডা দিতে দিতে অনেক সময় হয়েছে, প্রায় রাত 12টার মতো বেজে গেল। তো কাকা কি করবে, কাকা ওখান থেকে রওনা দিল। তখন রাস্তা বাজার কিছু লোক বলছিল যে তুই ওখান থেকে যাবি, ওখানে তো শোনা যায় যে ওখানে ভালো না, ওই যে ওকে খুন করা হয়েছে, তারপর থেকে ওখানের অবস্থা ভালো শোনা যায় না। রাত্রেবেলা মানুষ গেলে ওখানে নাকি অনেক কিছু অনেকে দেখে। ওখানে তো কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে যে তাদের একজন প্রতিবেশী, তাকে নাকি এভাবে রাত্রেবেলা কোনো লোক এসে, গভীর রাত্রে এসে তাকে জাগিয়ে নিয়ে যায়, এবং সকালবেলা ওই লোকটাকে ওইখানে তার লাশ পাওয়া যায়। আর লাশটা অনেক বিভৎস ভাবে দেখায়, যে তার মাথা থেকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়া থাকে, আর পা দুটো উপরে থাকে। পাশে যে খাল ছিল সেই খালের চরে। আমার কাকা আবার একটু সাহসী মানুষ, সে বলল আমি এগুলো বিশ্বাস করি না, এগুলো সব ভাওতাবাজি। তো কাকা সে কারো কথা শুনলো না, সে ওখান থেকে রওনা দিল। জ্যোৎস্নার রাত, চারদিকে আলোয় আলোকিত। তো কাকা মনের সুখে গান গাইতে গাইতে বা গুনগুন করতে করতে সেখান থেকে সে আসছে। আস্তে 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 হঠাৎ কাকা যখন ওই জায়গায় আসলো যেখানে খুন হয়েছে, সেখানে আসার পরে কাকা বলে যে আমি যখন ওইখান থেকে একটু দূরে, তখন দেখতে পেলাম যে ওইখানে রাস্তার মাঝে একজন সাদা কাফন পরিহিত একটা লোক, সেখানে বসে আছে, আর তার পা দুটো সামনের দিকে ছড়ানো। আশ্চর্যের ব্যাপার, তার পা দুটোতে আগুন জ্বলছে, আর সেই আগুনের উপর একটা পাতিল রাখা। তো গ্রামে যেভাবে যে কাঠ দিয়ে চুলা জ্বালায়, কাঠে আগুন জ্বলে, আর সেই চুলায় ভাত তরকারি রান্না করে, সেভাবেই তার পায়ে আগুন জ্বলছে, আর সেই আগুনের তাপে সে উপর একটা পাতিলের মতো কিছু, সেটা সে রান্না করছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। সাদা কাফন পরিহিত লোক
যেভাবে মানুষ মারা গেলে কাফন পরিয়ে কবরে যেভাবে রাখা হয় একদম পেঁচিয়ে, সেভাবেই ওটা ওইভাবে বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না। চাচা বললেন যে ওই সময় আমার কি হয়েছে আমি জানি না, আমি সামনে যাব না পিছনে যাব না কি করব, আমি একদম হতভম্ব হয়ে গেছি, আমি এরকম তাকিয়ে রয়েছি। তো কাকা হঠাৎ বললেন যে আমার হুঁশ আসলো। তখন দেখলাম, আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম সেই সাদা কাফন পরিহিত যে মাথার দিকটা, সেই মাথার দিকটা কাফনটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পর কাকা বলেন যে আমি তার মাথা দেখছি না, শুধু তার শরীরটা দেখা যাচ্ছে, আর এইভাবে নাড়াচাড়া করছে, শরীরটা এইভাবে নাড়াচাড়া করছে। কাকা বলেন যে আমি কি করব, আমার ওই সময় বুঝি আসে না, আমার মাথা কাজ করতেছিল না। তা আমি কি করছিলাম, আমি আস্তে আস্তে পিছন দিকে সরে যাওয়া শুরু করলাম। আশ্চর্যের ব্যাপার, আমি যখন পিছনের দিকে সরে দাঁড়ানো শুরু করলাম, তখন দেখি ওই অবয়বটা দাঁড়িয়ে গেছে। কাকা বলেন যে অবয়বটা আমার দিকে তেড়ে আস্তে আস্তে আমার দিকে তেড়ে আসছে, আমার দিকে। কাকা বলেন যে আমি যেভাবে হাঁটি ওইটাও ঠিক ওইভাবেই হাঁটি, আমি আস্তে আস্তে পিছনের দিকে সরলে ওইটাও আস্তে আস্তে পিছনের দিকে সরে, আবার আমি একটু জোরে পিছনের দিকে সরলে ওইটাও জোরে পিছনের দিকে সরে। কাকা বলেন যে আমি কি করবো এই মুহূর্তে, রাত গভীর, রাত 12টা রাত, কোনো মানুষকে এখন পাওয়া যাবে না, আর গ্রামে তো 12টা মানে অনেক রাত। একদিকে খাল আর একদিকে জঙ্গল, পিছনে বাজার আর সামনে তো ওই ভয়ঙ্কর জাতি ওইটা। কাকা বলেন আমার মাথায় কাজ করতেছিল না, আমি কি করলাম, আমি জঙ্গলের দিকে দৌড় দিলাম। সে দৌড় আর দৌড়, আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, আর মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছি। তো দূরে দেখতে পাই যে বিদ্যুতের আলো যেভাবে চমকায় না, ঠিক সেভাবেই সে অবয়বটা এরকম চমকাচ্ছে দূরে থাকতে। কাকা বলেন আমি দৌড়াচ্ছি তো দৌড়েতে কাকা একটা বিলের ভিতর চলে গেল। তো কাকা বলেন আমি যখন বিলের ভিতর চলে গেলাম, তখন হঠাৎ সামনে তাকিয়ে দেখলাম আমার সামনে অনেক কবুতরের সারি, লাইন ধরে কবুতর ছড়ানো, অনেক কবুতর। আমি যদি ওইটা পেরিয়ে যেতে চাই তাহলে ওই কবুতরের উপর থেকে যাওয়া লাগবে। তখন কাকা বলেন আমি বুঝলাম যে এটা ভালো কিছু না, এটা ওই জাতীয় কিছু। কাকা বলেন আমি আবার পিছনে ব্যাগ দিয়ে আবার একটু কোনা দিকে আবার দৌড় দিলাম। কাকা বলেন আমি যখন দৌড়াচ্ছি তখন পাশে একটা বেড় ছিল, আর সেই বেড়ের পাশে একটা গাছ ছিল, কি গাছ রাত্রেবেলা সে বলতে পারে না। তো সেই গাছের ডালে হঠাৎ তার চোখ পড়লো, আর দেখে যে সে সাদা কাফন পরিহিত লোকটা সেই গাছের ডালে বসে আছে আর এভাবে মাথা নাড়াচ্ছে। কাকা বলেন আমি যে আর কি করব, আমি ওখান থেকে চিৎকার দিতে শুরু করলাম। মাঝখানে হঠাৎ একটা বের পড়লো, গ্রামে বের বলা হয় যে ছোট মাটি কাটে ছোট এরকম বেড়ের মতো বানায়, সেই একটা বেড়, আমি সেই বেড়ের ভিতর পড়ে গেলাম। তারপর আমি তো মনে করছিলাম যে আমি আজকে বাঁচবই না, আমি চিৎকার করতে করতে ওখান থেকে, তো পাশে বাড়ি ছিল, তো তারা দৌড়ে আসছে, কিন্তু তখন আমার জ্ঞান ছিল না, আমি কোনো মতে সেই বেড় থেকে উঠে পাশে বসে রয়েছি। পাশে বসে আমি আর মানে কি করবো আমি জানি না, আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ি, আমার জ্ঞান হারিয়ে ফেলি ওখানে। তো সকালবেলা আমি দেখি যে আমি বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে সবাই আমার পাশে বসে রয়েছে। তো সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর। তখন আমি আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা বললাম। তো রাসেল ভাই কাকা বলেন যে আমি ওই ঘটনার পর থেকে অনেক দিন ভয় ছিলাম, আমি রাত্রে বের হলেই ভয় পেতাম, আর আমার মনে হতো যে ওই অবয়বটা আমার সামনে আসছে। এবার অনেক কবিরাজ বা হুজুর দেখি আস্তে আস্তে, কাকা বলেন যে আস্তে আস্তে অনেক দিন পর আমি ঠিক হই। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, যদি এটা বলার মতো হয় তাহলে এটা বলতে পারেন। আর রাসেল ভাই আমার নিজের সাথে ঘটনা অনেক ঘটেছে, আমি সুযোগ পেলে সেগুলা বলবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে রাখি, টাটা, বাই বাই। Spirit, be here with me.
একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com এবং আশা করছি প্রতিটা মুহূর্তে আমাদের এনজয় করছেন। এইবারের ঘটনাটি আমাদের সেই সব ভাইদের জন্য যারা দেশের বাইরে রয়েছেন। একটু আগে বলছিলাম সৌদি আরবের কথা, সেই সৌদি আরবে রয়েছেন এবং এই ঘটনাটি শুধুমাত্র আপনাদের উপরে, আপনাদের জন্য আমি উৎসর্গ করছি আপনাদের, এবং আশা করছি যে এইভাবেই আজীবন ভালোবেসে যাবেন, এভাবেই পাশে থাকবেন। আপনারা শুনছেন সবচেয়ে বেশি, বাংলাদেশের পরে আপনারাই সবচেয়ে বেশি শুনছেন যারা মিডল ইস্টে থাকেন। আমি শুধুমাত্র সৌদি আরবের কথাই বলবো না, দুবাই, ওমান, এই সমস্ত জায়গা থেকে, কাতার, এই সমস্ত প্রত্যেকটা জায়গা থেকে এই যে ভালোবাসাগুলো আমরা পাই, এই ভালোবাসার কোনো বিনিময় হয় না, শুধুমাত্র মানুষকে আরো বেশি আবেগী করে তোলে। কখনো কখনো হয়তো আপনি যখন এই ইমেলটা পাঠান আমি ইমোশনাল হয়ে যাই, হয়তো আমার আপনার দুজনেরই চোখের কোণে কখনো কখনো জমে পানি, মনে পড়ে প্রিয় স্বদেশের কথা। আপনাদের এই ভালোবাসার মূল্য হিসেবে এখন এই ঘটনাটি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি ভালো লাগবে। আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম নাজমুল হাসান, জেলা কুমিল্লা, থানা মুরাদনগর, গ্রাম টনকি। বর্তমানে সৌদি আরব আছি। কিছুদিন আগে আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম, কারণবশত ঘটনাটি সিলেক্টেড হয়নি, তাই আজকে আমার বন্ধুর কাছে শোনা একটি ঘটনা লিখতে হচ্ছে। আমাকে আমার বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবে লিসেনারদের সামনে উপস্থাপন করছি। আমার বন্ধুটি মূলত ভারতীয় নাগরিক, তার বাড়ি কলকাতার যে কোনো একটি গ্রামে। কারণবশত আমি তার গ্রামের নামটি বলতে চাচ্ছি না। অনেক বছর আগে তার গ্রামে ছিল একটি গরিব পরিবার, প্রায় 30 বছর আগে। তাছাড়া 30 বছর আগে সবার অবস্থা তত একটা ভালো ছিল না। ওই পরিবারের শুধুমাত্র একটি ছেলে ছিল যার নাম রবিন। রবিন 9ম শ্রেণীতে পড়তো। টাকা পয়সার কারণে হঠাৎ তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। লেখাপড়া বন্ধ হবার মাসখানেক পর তার বাবা বলল, রবিন, বসে থেকে লাভ কি? আমি যে জমিদার বাড়িতে কাজ করতাম, তুই গিয়ে বল, আমার নাম বললে তোকে একটা চাকরি দেবে। রবিন বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে আমি রওনা দেব, তুমি জমিদার বাড়ির ঠিকানা দিয়ে দিও আমাকে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে তার বাবা তাকে জমিদার বাড়ির ঠিকানা দিয়ে দিল। খানিক কয়েক মাইল পথ হেঁটে তারপরে বাসে চড়ে রবিন রওনা হলো জমিদার বাড়ির উদ্দেশ্যে। রীতিমতো রবিন জমিদার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা, চারিদিকে পাখির কিচিরমিচির, অনেক গাছগাছালি, দেখতে প্রায় ভুতুরে পরিবেশ। রবিন মনে মনে ভাবল, এটা কি জমিদার বাড়ি না ভূতের বাড়ি? জমিদার বাড়ির দারোয়ানের কাছে তার বাবা আব্দুল্লাহ নাম বলতেই জমিদার বাড়ির দারোয়ান তার বাবাকে চিনে ফেলল এবং বলল, তুমি আব্দুল্লাহ ছেলে, যাও যাও, ভেতরে যাও। দারোয়ান গিয়ে জমিদার বাবুর কাছে তার পরিচয় দিলেন এবং জমিদার বাবু বললেন, তুমি হলে আব্দুল্লাহর ছেলে। তোমার বাবা আমার সাথে অনেক বছর যাবৎ কাজ করেছিলেন। তোমার বাবা একজন সৎ মানুষ ছিলেন। তোমার বাবা যেহেতু বলেছেন তোমার একটা কাজ হয়ে যাবে, আজকে তো রাত হয়ে গেছে, খাবার দাবার শেষ করে দারোয়ান তোমাকে একটি রুম দেখিয়ে দেবে, তুমি ওইটাতে থাকো, কালকে সকালে কথা হবে। রবিন বললেন, আচ্ছা বাবু মশাই, ঠিক আছে। পরের দিন সকালে রবিন বাবু মশাইয়ের কাছে আসলো এবং বলল, বাবু মশাই, আমার কি কাজ? রাজাবাবু বললেন, লেখাপড়া কতটুকু করেছিস, কিছু জানিস? রবিন বলল, 9ম শ্রেণী পর্যন্ত পড়েছি। রাজামশাই বললেন, তা একটু পড়লে তো ভালো, একটা সরকারি দপ্তরে চাকরি পেয়ে যেতে। রবিন বলল, রাজাবাবু গরিবের আর পড়ালেখা, আমার সরকারি দপ্তরে চাকরি, তা আকাশ কুসুম পরিকল্পনার মতন। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে আমি ভালো দেখে একটা স্কুলে ভর্তি করিয়ে দেব, দিনের বেলায় টুকটাক কাজ করবি, রাতে পড়ালেখা করবি। রবিন বলল, তাহলে তো ভালোই হয়। কিছুদিন যাওয়ার পর রবিনকে তার রাজাবাবু একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। রাজাবাবুর কথা মতোই দিনের বেলা টুকটাক কাজ করে স্কুলে যায় এবং রাত হলে সে পড়তে বসে। তারপর আর সময়টা ছিল সন্ধে 7টা থেকে 11টা পর্যন্ত। রীতিমতো তার রুটিন সে চালিয়ে যাচ্ছে। হঠাৎ একদিন রাত 10টা বাজে, আকাশে মেঘের ছাপ এবং চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। রবিন ভাবলেন দরজা জানালা বন্ধ করে দেই, বাতাসের সঙ্গে ধুলাবালি, হয়তো কখন যেন ধুলাবালি, এবং তারপরে বৃষ্টি এসে পড়ে। যখনই রবিন দরজা বন্ধ করতে গেল অথবা জানালা বন্ধ করতে যাবে, জানালার ফাঁক দিয়ে দেখল দূরে পুকুরের পাড়ে একটি মেয়ে বসে আছে। হালকা বিদ্যুৎ চমকানোর কারণে ঝাপসা দেখতে পেল।
রবিন ভাবল এটা মনের ভুল হতে পারে। সেটা ভেবে রবিন জানালা বন্ধ করে দিল। পরের দিন রীতিমতো সে উঠে বাড়ির টুকটাক কাজ করে স্কুলে গিয়ে বিকেলে আবার টুকটাক কাজ করে সন্ধ্যার দিকে রবিন পড়তে বসলো এবং পড়তে গিয়ে ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই রবিন শুনতে পেল নূপুরের আওয়াজ। রবিন ভাবল এত রাতে এখানে মেয়ে আসছে কোত্থেকে। কিছুক্ষণ পর রবিন খেয়াল করলো যে নূপুরের আওয়াজটি তারই দরজার সামনের দিক থেকে আসছে। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ এবং বলল, কে আছেন, দরজাটা খুলুন। রবিন বলল, কে তুমি? মেয়েটি বলল, তুমি আমাকে চিনবে না, দরজাটা খোলো, পরিচয় দিলে চিনতে পারবে। রবিন দরজাটা খুলে দিল। রবিন বলল, কে আপনি, আর এত রাতে আপনি কোথা থেকে আসলেন? মেয়েটি বলল, জঙ্গলের বিপরীত দিকে আমার বাড়ি। আমার কিছু ছাগল আছে, আর আমার ছাগলগুলো প্রত্যেক দিন এই জঙ্গলে চড়াই। সন্ধ্যায় বাড়িতে প্রায় সব ছাগলই দেখতে পাচ্ছি, শুধু একটা মাত্র ছাগল বাড়িতে যায়নি, তাই খুঁজতে বের হয়ে আসছি। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। রবিন বলল, তো আপনি পেয়েছেন? মেয়েটি বলল, পাইনি, তাই তো আপনার কাছে আসলাম জিজ্ঞেস করতে যে আপনারা কি আমার ছাগলটাকে আপনাদের বাগানের বা বাড়ির আশেপাশে কোথাও দেখেছেন? রবিন বলল, না, আমাদের বাগানে কোনো ছাগল আসেনি। রবিন বলল, আপনি যে এত রাত্রে আপনি এখানে এসেছেন, আপনার জন্য আপনার বাড়িতে কেউ চিন্তা করছে না? মেয়েটি বলল, না, আমার জন্য চিন্তা করার কেউ নেই, কারণ যে বাড়িতে আমি থাকতাম আমি একাই, আমার আর কেউ নেই। রবিন কথাটি শুনে মনে খুব কষ্ট পেল। ততক্ষণে মেয়েটি বলে উঠল, আজকে আমি যাই, কালকে আসব। রবিন কিছু বলার আগেই মেয়েটি চলে গেল। রবিন ভাবল মেয়েটি কালকে আসবে কেন, কি কারণে? তাছাড়া মেয়েটির নাম তো জানা হয়নি। দেখা যাক, কালকে আসলে নাম জানা যাবে। অন্যদিনের মতো রবিন তার দিনের কাজ শেষ করে যখন রাতে পড়তে বসে তখন ভাবল, আজকে কি মেয়েটি আসবে? ঘড়ির কাঁটা যখন প্রায় রাত 11টা তখনই একটি মেয়ের কণ্ঠের আওয়াজ সে শুনতে পেল এবং রবিনকে বলল যে দরজাটি খোলো। রবিন বলল, কে তুমি? মেয়েটি বলল, আরে চিনতে পারছো না, আমি গতকাল রাত্রে এসেছিলাম। এবার রবিন দরজাটি খুলে দিল। প্রথমেই রবিন জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, তার সময় হলে জানতে পারবে। মেয়েটি এবং রবিন তাদের মধ্যে কথাবার্তা চলতে লাগলো। রবিনের মেয়েটিকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো। রাত যখন 12টা তখন মেয়েটি বলল, আজকে আমি যাই, আমার সময় হয়ে গেছে। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আসবে তো? মেয়েটি বলল, হ্যাঁ আসবো। পরের দিন যখন মেয়েটি আসলো, রবিন দরজা খুলতেই মেয়েটির নাম জিজ্ঞেস করলো। মেয়েটি বলল, আমাদের আবার যাকে ভালোবাসো সেই মানুষের আবার নাম হয় নাকি? রবিন বলল, যাক বাবা, তোমার যদি বলতে এত আপত্তি থাকে জিজ্ঞেস করব না। এভাবেই 14-15 দিন কেটে যায়। হঠাৎ মেয়েটি একদিন আসেনি। ওই দিন রবিনের মন ছটফট করতে শুরু করলো, আর রবিন নিজেকে প্রশ্ন করতে লাগলো, আছে কেন আসেনি? এরকম করে আরো একদিন পার হয়ে গেল। রাজাবাবু বললেন, কি রবিন, তোর সবসময় মন মলিন থাকে কেন? বাড়িতে মা বাবার কথা মনে পড়ছে নাকি? রবিন কথাটি লুকানোর জন্য বলল, না বাবু মশাই, লেখাপড়ার একটু চাপ, এই আর কি। তারপরের দিন মেয়েটি আসলো। রবিন বলল, গত 2 দিন তুমি কোথায় ছিলে? তুমি আসোনি, আমার অনেক খারাপ লেগেছে। মেয়েটি বলল, আমি বিশেষ একটা কাজে জড়িয়ে পড়েছিলাম, আগামী 10 দিন আর আসতে পারবো না। তোমাকে বার্তাটি দেওয়ার জন্যই আমি আজকে এসেছি। রবিন বলল, কি বলছো? মেয়েটি বলল, এই কাজটা শেষ হয়ে গেলে আমার আর কোনো কাজ থাকবে না, সারা জীবন তুমি আর আমি একসাথে থাকবো। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, সারা জীবন থাকতে পারি, 10 দিন কষ্ট করে থাকতে পারবো তাহলে। এই 10 দিনে রবিনের হাল অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বাবুমশাই রবিনের অবস্থা দেখে ভালো একটি ডাক্তার দেখালো। ডাক্তার বললেন, তার সমস্যা কি? বাবুমশাই বললেন, কোনো কিছু খেতে চায় না, রাতে ঘুমাতেও চায় না। ডাক্তার টেস্ট করে দেখলো সবকিছু ঠিক আছে, তবে রবিন খুব দুর্বল। ডাক্তার কোনো রোগের সমাধান না পেয়ে বলল, আপনি রবিনকে ভালো একজন কবিরাজ দেখান। যদিও এটা আমার মুখে বেমানান, তারপরও আপনি আমার কাছের মানুষ, তাই বললাম। আর নতুবা ওনার গ্রামের বাড়ি পাঠিয়ে দিন, ওনার যা অবস্থা উনি বেশি দিন বাঁচতে পারবেন না। বাবুমশাই পরের দিনই একজন দারোয়ানকে সঙ্গে করে রবিনকে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দিল এবং দারোয়ান বিস্তারিত তার বাবা মাকে বলে দিল সে খাবার দাবার খায় না, ঘুমায় না। বাবুমশাই বলছেন ভালো একজন কবিরাজ দেখাতে। রবিনের হাল অবস্থা দেখে তার মা কান্নায় ভেঙে পড়লেন। তিনি রবিনের বাবাকে দোষারোপ করতে লাগলেন, কেন পাঠিয়েছিলে ওই জমিদার বাড়িতে? যদি না পাঠাতে তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। রবিনের বাবাও ভেঙে পড়েন, কি আর করার, পুরুষ মানুষ শক্ত না হয়ে পারেন না। রবিনের বাবা বললেন, চুপ করো, আমি যাচ্ছি কবিরাজের বাড়ি, দেখে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। দৌড়ে গিয়ে রবিনের বাবা কবিরাজের বাড়ির সামনে কবিরাজকে দেখতে পেলেন। কবিরাজ বললেন, কি হয়েছে আব্দুল্লাহ, এত দৌড় দিয়ে আসছো কেন?
আব্দুল্লাহ বললেন, আগে চলেন আমার বাড়ি, আমার ছেলের অবস্থা খুব খারাপ। আব্দুল্লাহ তার সঙ্গে করে কবিরাজকে তার বাড়ি নিয়ে গেল। কবিরাজ আব্দুল্লাহকে দেখে বললেন, মায়ানি ধরেছে। আব্দুল্লাহ বললেন, মায়ানি কি? কবিরাজ বললেন, ছেলে হলে মেয়ের চেহারায় আসে আর মেয়ে হলে ছেলের চেহারা ধরে আসে এবং জাদু টোনায় তাকে বশ করে। আব্দুল্লাহ বললেন, কবিরাজ মশাই, তুমি একটা বিহিত করো। কবিরাজ বললেন, আগে তার মুখ থেকে সবকিছু শুনতে হবে, তার সাথে কি কি ঘটেছিল। রবিন এতই অসুস্থ যে জোরে কথা বলতে পারছিল না। কবিরাজ কোনো রকম তার কথাগুলো শোনেন। তারপর বললেন, আমি দেখি শনিবারে কি করা যায়। আব্দুল্লাহ বললেন, শনিবার আরো 2 দিন বাকি, আজকে কিছু করা যায় না? কবিরাজ বললেন, আমি যা জানি আমার মতো করে তা করতে দাও, এত উতলা হয়েও না। 2 দিন পর কবিরাজ আব্দুল্লাহর বাড়িতে আসলো। সঙ্গে কিছু পশু পাখির হাড়, কিছু সাদা কাপড়, কিছু রং বেরঙের মোমবাতি, আরো কত কি নিয়ে আসলো। তারপর কবিরাজ মশাই ধ্যানে বসলেন এবং ধ্যান থেকে বের হবার পরে বললেন, তোমার ছেলেকে বাঁচানো মুশকিল। আব্দুল্লাহ বললেন, কেন? তুমি না কবিরাজ, তোমার কাছে একটা বিহিত হওয়ার কথা। কবিরাজ বললেন, সবকিছুর সমাধান এত সহজ নয়। তোমার ছেলে 1 মাসের মধ্যে মারা যাবে, আর তুমি যদি চাও তোমার ছেলের একটাই পথ আছে। আব্দুল্লাহ বলেন, আমার ছেলের জন্য যা কিছু করা দরকার আমি করতে রাজি। কবিরাজ বললেন, তুমি না তোমার ছেলেকে দিয়ে করাতে হবে সেটা। যদি সে ঠিকঠাক মতো করে করতে পারে তাহলে সে বেঁচে যাবে, আর যদি ভয় পায় বা অন্য কিছু হয়ে যায় তাহলে আমার দোষ দিতে পারবে না। আব্দুল্লাহ বললেন, দেখি কালকে চিন্তা করে বলবো আপনাকে। কবিরাজ বলল, এই পানি পড়াটা ওকে 3 বেলা খাইয়ে দিও, কিছুটা সে শক্তি পাবে আর নিজে চলতে পারবে। পরের দিন তোমরা ভেবে চিন্তে আমার কাছে এসে বলো, কারণ পানি পড়া আর যাই দেই না কেন তোমার ছেলেকে 1 মাসের বেশি বাঁচাতে পারবো না। পরের দিন আব্দুল্লাহ রাত ভর চিন্তা করলো, 1 মাস পর ছেলে এমনিতে হারিয়ে যাবে, তার চেয়ে ভালো একটা চেষ্টা করে দেখা যাক। পরদিন আব্দুল্লাহ কবিরাজের বাড়িতে গেলেন এবং বললেন, আপনি যা বলেন তাতে আমরা রাজি, খেয়াল রাখবেন আমার ছেলে যেন কোনো ক্ষতি না হয়। কবিরাজ বললেন, আরে সেটা তোমার ভাবতে হবে না, তোমার ছেলেকে যদি বাঁচিয়ে তুলি তাহলে আমারও একটা নাম হবে। আব্দুল্লাহর সাথে সাথে কবিরাজ আব্দুল্লাহর বাড়িতে গেলেন এবং কবিরাজ আব্দুল্লাহর ছেলে রবিনকে সবকিছু বুঝিয়ে বললেন। কবিরাজ বলেন, দেখো বাবা, আমি যেভাবে বলছি সেভাবে করবে। তুমি রাজাবাবুর বাড়িতে যাবে এবং ও যেদিন ওই মেয়েটি আসবে তুমি মেয়েটিকে বলবে, তুমি না কিছুক্ষণ আগে এসেছিলে, এখন আবার আসলে কেন? তখন মেয়েটি যদি তোমাকে জিজ্ঞেস করে, না আমি তো আসিনি, তুমি বলবে তুমি কিছুক্ষণ আগে এসেছিলে, বলেছিলে যে আজকে তুমি একটু আগে এসে গেছো তাই আর আসবে না, তা আবার আসছো কেন? তারপর যেভাবে ঘটনা ঘটলো, মেয়েটি বলল, না আমি আসিনি। রবিন বলল, না তুমি বলেছিলে কালকে আবার 8টার সময় আসবে। মেয়েটি বলল, না তাহলে অন্য কেউ। রবিন হেসে বলল, অন্য কেউ কিভাবে হবে? তোমার মতন চেহারা, তোমার মতন কথাবার্তা। রবিন বলল, আরে না, তুমি তো এসেছিলে। মেয়েটি বলল, ও কালকে আসবে বলছে। রবিন বলল, তুমি তো বললে কালকে আবার 8টার সময় আসবে। মেয়েটি বলল, বুঝেছি, এটা অন্য কেউ তোমার উপর নজর দিয়েছে। রবিন বলল, আমি অত কিছু বুঝি না, তুমি আসলেই হয় 8টায় আসো আর না হয় 10টায় আসো। মেয়েটি বলল, কালকে আমি তোমাকে যেভাবে বলি ওইভাবে করবে। ছেলেটি বলল, কি করতে হবে? বলল, আমি তোমাকে একটি গাছ দেখিয়ে দেব, ওই গাছের শেকড় তোমার সাথে বেঁধে রাখবে। যতক্ষণ ওই গাছের শেকড় তোমার সাথে আছে মেয়েটি ততক্ষণ তোমার কাছে আসতে পারবে না, আর রাত্রে যখন 11টা হয়ে যাবে তখন ওইটা খুলে তুমি তোমার বাড়ির একপাশে রেখে দেবে, আর আমি চলে গেলে আবার পড়ে নিও। রবিন বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন রাতে যখন রাত 10টা বাজে, কবিরাজ কথা অনুযায়ী রবিন অপেক্ষা করতে লাগলো মেয়েটির জন্য এবং রাত 11টার সময় মেয়েটি আসলো। বলল, রবিন আজকে কি ওই মেয়েটি এসেছে? রবিন বলল, ওই মেয়েটা আবার কি? তুমি তো কিছুক্ষণ আগে এসেছিলে। মেয়েটি বলল, যতক্ষণ না তোমার ওই গাছের শেকড় তোমাকে পরিয়ে দিচ্ছি ততক্ষণ মেয়েটি তোমার পিছু ছাড়বে না। রবিন বলল, তুমি আমার সাথে যাবে তো? মেয়েটি বলল, আমি তোমাকে গাছ পর্যন্ত পৌঁছে দেব, গাছ থেকে আমি খানিকটা দূরে থাকবো, কারণ ওই গাছের কাছে আমিও যেতে পারি না। রবিন কবিরাজের কথা মতো অভিনয় করে বলল যে, তাহলে তোমার সাথে আমি দেখা করব কিভাবে? তুমি তো আমার কাছে আসতে পারো, না নাও আসতে পারো। মেয়েটি বলল, আমি ঠিক রাত 11টায়
আসবো তখন তুমি তাবিজটি খুলে কোথাও রেখে দিবে। মেয়েটি বলল চলো যাওয়া যাক ওই গাছটির কাছে। মেয়েটি রবিনকে নিয়ে প্রায় 2 মাইল হাঁটার পর জঙ্গলের ভেতর, গহীন জঙ্গলের ভেতরে চারিদিকে ঝিঝি পোকার কিচিরমিচির শব্দ, শেয়ালের ডাক। রবিন রীতিমতো ভয় পেতে শুরু করলো। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে মেয়েটি বলল, রবিন তুমি এই গাছটি কালকে রাত্রে 11টার সময় আবার খুলে রাখবে। রবিন বলল আচ্ছা ঠিক আছে। রবিন যখন গাছটির কাছে পৌঁছায় তখন দেখলো দূর থেকে মেয়েটি রবিনকে দেখতে লাগলো। রবিন গাছের শেকড়টি তুলে নিতেই মনে হচ্ছে যে চারিদিকে যেন ঝড় তুফান হয়ে গেল। রবিন গাছের শেকড়টি তার হাতের সাথে বেঁধে নিল। আল্লাহর নাম জপতে জপতে বাড়িতে চলে এলো। পরের দিন সকালে কবিরাজ এলো রাজামশাইয়ের বাড়িতে। রবিন বলল, কবিরাজ আপনি জানেন আমার কি অবস্থা হয়েছিল, আমি খুব ভয় পেয়েছিলাম। কবিরাজ বলল, মেয়ের সঙ্গে আমার জিনগুলো ক্ষমতায় তুচ্ছ, তারপরেও তোমার কিছু হয়ে গেলে খবরটা অন্তত পেতাম। যাক, ওই গাছের শিকড়টা আমাকে দাও, আমি তাবিজ বানিয়ে দিচ্ছি, আর ওই মেয়ে রাত্রে আসতে পারবে না তোমার কাছে। এভাবে কিছুদিন যাবার পর তুমি রীতিমতো আগের মতো হয়ে যাবে, আর মেয়েটি তোমার স্বপ্নে আসতে পারে, বলবে তুমি শিকড়টা খোলো, কিছুতেই তুমি খুলবে না। কবিরাজের কথা মতো রবিন তার তাবিজটি বাঁধল। ওই দিন রাত 11টায় রবিন দূর থেকে শুনতে পারল ওই মেয়েটির আওয়াজ। রবিন ওই মেয়েটির ডাকে কিছুই পাত্তা দেয়নি। ওই দিন রাত্রে স্বপ্নে রবিন যা দেখলো, মেয়েটি তাকে বলল, রবিন তুমি তাবিজটা খুলছো না কেন? তাবিজের কারণে আমি তোমার কাছে আসতে পারছি না। রবিন স্বপ্নের ব্যাখ্যা কবিরাজের কাছে বলল। কবিরাজ বলল, বরং 2-3 দিন তোমার স্বপ্নেও আসতে পারে, তারপর তোমার কাছেও যেতে পারবে না। এভাবে কবিরাজের পরামর্শে রবিন ফিরে পেল তার নতুন জীবন। এ ছিল আমার আর আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে লিসনারদের পড়ে শোনাবেন। ছোট করে লিখতে চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু যেভাবে বলেছে সেভাবেই লিখতে গিয়ে বড় হয়ে গেল। ধন্যবাদ জানাই রাসেল ভাইকে, ধন্যবাদ জানাই লিসনারদেরকে, এবং ধন্যবাদ জানাই ভূত.com-কে। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার লেখাটি শেষ করেছেন। কি অসাধারণ একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে, এবং এইরকম ঘটনা আপনাদের কাছেও আছে। আপনারা সেই ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা অপেক্ষায় আছি আপনার ঘটনার। এবং আমাদেরকে লিখতে হলে আপনাকে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আশা করছি আজকের এই ঘটনাগুলো আপনাদের কাছে জমজমাট লাগছে। চলুন পরের ঘটনায় যাই। পরের ঘটনায় যাবার আগে কথা বলতে চাই আরেকটু এই ঘটনাটি নিয়ে। এবং এই ঘটনাটি সত্যি কথা বলতে কিছু কিছু ঘটনা আছে আমি সত্যি মিথ্যা জানি না। আমাকে একজন বিশ্বাস করে পাঠিয়েছেন, আমি সেই ঘটনাটি পড়ে শুনিয়েছি, এবং তাকে অবিশ্বাস করার কোনো অধিকার আমার নেই যদি আমি না সেটা প্রমাণ করতে পারি। তো আমি সেটা বলবো না। আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে, কিছু কিছু ঘটনা থাকে না যে পড়তে গিয়ে গায়ে কাটা দেয়। এই ঘটনাটি পড়ার সময় আমার গায়ে কাটা দিয়েছে কয়েকবার। আমি জানি না যে আপনাদের শোনার সময়ও এভাবে গায়ে কাটা দিয়েছে কিনা। যাই হোক, আমরা নেক্সট ঘটনায় যাব। এবং নেক্সট ঘটনাটি কি নিয়ে? নেক্সট ঘটনাটি একজন লোককে নিয়ে যিনি লাশ টানার কাজ করেন। এই ধরনের মানুষের সাথেও জীবনে প্রচুর ঘটনা কিন্তু ঘটে। আমরা সেই রকম একটি মানুষই এই মুহূর্তে আপনাদের সামনে হাজির করব। তার ঘটনা আমরা শুনব, এবং সেই সাথে আপনারাও এরকম ঘটনা পেলে প্লিজ আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/russell.shahin। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। আমরা সৌদি আরববাসীর জন্য, যারা সৌদি আরবে আমাদের বাঙালি ভাইরা রয়েছেন, এবং একই সাথে আমাদের যারা বাঙালি বলেছি আমি, বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, মানে যেটাই বলেন না কেন, সব জায়গার যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন, যারা সৌদি আরবে থাকছেন, তাদের জন্য উৎসর্গ করলাম। এবং আপনারা এইভাবেই ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন, একসাথে থাকবেন, এবং এভাবেই দেশকে ভালোবাসবেন, ভূত.com-এর পাশে থাকবেন। আমি খুবই খুশি যে যখন আপনারা দেশীয় সংস্কৃতি, দেশীয় রীতিনীতি, রেওয়াজ এগুলো মিস করেন এবং এগুলোর সাথে একাত্ম হতে চান, তখন ভূত.com একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনাদের সামনে, আপনাদের সাথে
একটা দারুণ, মানে এই এলাকার একদম সংস্কৃতির সাথে উঠে থাকবা, মিশে থাকা এবং একেবারে মানুষের মুখে মুখে প্রচলিত এরকম, এবং সে সাথে এখানকার সাধারণ মানুষ লিখছেন এই সমস্ত ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমিও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, এবং আশা করছি যে এভাবেই পাশে থাকবেন। আমরা এখন চলে যাব লাশ টানা সেই ভদ্রলোকের ঘটনাটিতে। আশা করছি এই ঘটনাটি আপনারা এনজয় করবেন। যদি একটু আপনাদের আনন্দ দিতে পারি তাহলে আমার সমস্ত কষ্ট সার্থক হবে, ভালো লাগবে আমাদের প্রতিটা মুহূর্ত। চলুন শুনে আসি আরো একটি ঘটনা, লাশ টানার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তপু, জামালপুর জেলা মেলান্দহ থানা মল্লিকাডাঙ্গা গ্রাম থেকে বলছি। আমি পেশায় একজন ওয়ার্কার। তো আমি অনেকদিন যাবত আমি শুনি, 2010 সাল থেকে আমি শুনি। তো কোনো সময় ঘটনা পাঠাই নেই কিংবা পাঠানোর মতো ইচ্ছাও করি নেই, খালি শুনতামই। তো আজ হঠাৎ করে পাঠানোর খুব ইচ্ছা হলো, একটা ঘটনা পাঠাই। তো ঘটনাটা হচ্ছে আমাদের মেলান্দহ থানা যিনি আর কি লাশ টানেন, সুইসাইড মার্ডার কেসে লাশ টানেন, ওনাকে নিয়ে। তো ওনার বাড়ি আমাদের পাশের গ্রামেই। ওনাকে আমি বলি যে আপনি তো অনেক লাশ টানেন, তো আপনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটনা আছে, যদি আমার সাথে একটা ঘটনা শেয়ার করতেন আমি good.com-এ শেয়ার করবো। সে বলছে হ্যাঁ শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই, তার কোনো আপত্তি নেই। তার জন্য আমি ঘটনাটা শেয়ার করছি। তো ওনার নাম মোহাম্মদ সুরুজ, আমরা সবাই ওনাকে লাশ টানা সুরুজ বলেই চিনি। তো মেলান্দহ থানা যতগুলো লাশ আছে সব কিন্তু উনিই টানেন। সেই মোতাবেক তার কাছে একদিন খবর আসে যে এক গ্রামে, আমাদের থানা থেকে দূরে শেষের দিকে আর কি, অন্য থানার আগে আর কি, আমাদের থানার ভিতরে অনেক দূরে একটা লাশ আছে, যে লাশটা কিনা আপনার গর্ভবতী একজন মহিলার সাথে বাচ্চাও আছে, বাচ্চা এবং মা দুজনই আর কি ডেড। সেই লাশটা আনতেই তিনি যাবেন। তো তিনি যাওয়ার পরে দেখতেছেন লাশের কাছে কোনো লোকজনই নাই তেমন। রক্তে পুরা মেঝেটা ভিজে আছে, বাচ্চাটা একটা সাইডে পড়ে আছে আর মাটা এক সাইডে পড়ে আছে। তিনি তার লাশ তোলা ব্যাগের ভিতরে তার মাকে তুলেন, বাচ্চাটাকে আপনার একটা কাপড় দিয়ে আর কি পেঁচায় ভ্যানের ভিতরে তুলেন। তো বাঁধেন, রশি দিয়ে বাঁধেন, যেহেতু বৃষ্টির দিন ছিল, প্যাক কাদা ছিল রাস্তার ভিতরে, বাঁধে তিনি আসতে থাকেন। তো পুলিশ মোটরসাইকেল আগে আসে পড়ে, তিনি একাই, তিনি অত্যন্ত সাহসী ছিলেন। আমরা ছোট থেকে দেখতেছি তিনি লাশ টানেন। তো তিনি যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, তার কাছে মনে হচ্ছিল যে পেছনে বাচ্চা কান্না করতেছে। এসব হয়ে থাকে তার সাথে বরাবরই, তিনি ভয় পান না, তিনি পেছন ফিরে তাকান না। তিনি অত্যন্ত সাহসী একজন লোক, পেছন ফিরে তাকান না। তো আস্তে আস্তে আপনার তার বাড়িটা ছিল থানার থেকে 4 কিলোমিটার দূরে। তো তিনি লাশ নিয়ে থানাতে যেতে হলে তার বাড়ির সামনে দিয়ে আর কি যেতে হবে। তো তখন রাতের 3টা বাজে। তো অনেক ক্লান্ত ছিলেন, তিনি ভাবলেন কালকে সকালে আমি লাশ থানাতে নিয়ে যাব। এই জন্য তিনি কি করলেন, তার বাড়িতে লাশ সহ ভ্যানটা ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে তো লাশ বাইরে রাখা যাবে না, শিয়াল কুকুর এসব যদি আর কি লাশের কোনো ক্ষয়ক্ষতি করে, মানে কোনো জখম করে, তাহলে তার কৈফিয়ত দিতে হবে। তার জন্য তিনি কি করলেন, কোন 1 লোকের সাহায্য নিয়ে তিনি লাশটা
তার ঘরের মেঝেতে শোয়া রাখলেন। আর যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটাকে একটা পুটলির ভেতর বেঁধে তার দরজার সাথে ঝোলায় রাখলেন। তার ওয়াইফ অনেক চিল্লাচিল্লি করতেছিল যে লাশ নিয়ে ঘরে আসছে এই সেই। এটা আসলে যে কেউ আর কি রাগ পাবে, তো ওয়াইফ চিল্লাচিল্লি করে অন্য ওনাদের সাইডের করে চলে গেলেন। তো উনি লাশ মেঝেতে শোয়া খাওয়া দাওয়া করে একাই আর কি বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ে তার শরীর যেহেতু অনেক ক্লান্ত ছিল, তিনি সাথে সাথে আর কি ঘুমিয়ে পড়লেন। তো তার ঘুম ভাঙে একটা বাচ্চার কান্নার আওয়াজে। দেখতে প্রচন্ড জোরে বাচ্চা কান্না করতেছে। তো তার শরীর ক্লান্ত থাকায় তিনি তেমন কেয়ার করলেন না, তিনি পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। একটু পরে তার ঘুম ভাঙলো, প্রচন্ড একটা ব্যথা অনুভব, গালের ভিতরে কে যেন একটা জোরে চর দিয়েছে, থাপ্পড় দিয়েছে তাকে। থতমত খেয়ে চমকে ঘুম থেকে যেন উঠার পরে বসে দেখতেছে সে যে লাশটার মেঝেতে শুয়ে রাখছে মা, সে বলতেছে, তুই আমার বাচ্চাটাকে ওখানে ঝুলায় রাখছিস কে? আমার বাচ্চাটা তুই আমার বুকে ফিরে আয়, অনু ঝুলায় রাখছিস কে? এরকম ভাবে তাকে বলতেছে। সে স্বপ্নে দেখতেছে না, বাস্তবে দেখতেছে, কিচ্ছুই বুঝতেছে না। সে কোনো কথা বলতে পারতেছে না, পুরো ফ্রিজ হয়ে গেছে। এরকম একটা অবস্থা। এসব বলার পরে সেই মহিলাটা তাকে আরেকটা চর মারে। এই চর মারার পরে সে আর কি সেন্সলেস হয়ে যায়। ব্যথা এত জোরে চর মারে যে সে সেন্সলেস হয়ে যায়। তারপর সকালবেলা যখন দেখতেছে, পুলিশে দেখতেছে থানাতে এখনো লাশ আসে নাই, কালকে রাত্রে আমরা লাশ পাঠায় দিলাম, সে এখনো লাশ আনে নাই। তো তার বাড়িতে পুলিশেরা তার বাড়িতে যাওয়ার পরে দেখতেছে সে প্রচন্ড জ্বর, তার মাথা তুলতে পারতেছে না, প্রচন্ড শরীর ব্যথা। তো তাদের পুলিশের সাথে এসব শেয়ার করে। তারপর পুলিশে অন্য লোক আনে লাশ থানাত নিয়ে যায়, পোস্টমর্টম করে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে। তো এই ছিল রাসেল ভাই। নমস্কার রাসেল ভাই, আমি অর্ক কুমিল্লা জেলার কোন এক গ্রাম থেকে বলছি। কিছু কারণে আমার গ্রামের নামটি এখানে উল্লেখ করতে চাচ্ছি না। গত শুক্রবার এক ভাই ওনার মায়ের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ভূত.com-এ শেয়ার করেছিলেন। তো তা শুনেই ভাবলাম আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া এবং এখনো চলমান কিছু ঘটনা ভূত.com-এ শেয়ার করি। তো ঘটনাটি শুরু হয় 2013 সালে। তখন আমার ঠাকুমা মারা গিয়েছিলেন। তো ঠাকুমা মারা যাওয়ার 10 থেকে 15 দিন পর এক রাতে আমার মা বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন। উঠে আমার বাবাকে সাথে নিয়ে বাথরুমের দিকে রওনা হলেন। তো আমাদের যেহেতু গ্রাম অঞ্চল, ঘরের থেকে কিছুটা দূরে বাথরুম, তো সেক্ষেত্রে ওই সময় কারেন্ট ইলেকট্রিসিটিও ছিল না। হ্যাঁ, আমাদের গ্রামে ইলেকট্রিসিটি আছে, ওই সময় লোডশেডিং এর কারণে ইলেকট্রিসিটি ছিল না। তো ওই সময় মা হাতে হারিকেন নিয়ে বাবাকে সাথে নিয়ে বাথরুমের দিকে রওনা হলেন। তো বাথরুমে যখন মা বাথরুমের সামনে গেলেন তখন আচমকা কোনো বাধা ছিল না, হারিকেনটি নিভে গেল। তো হারিকেনটি নিভে যাওয়ার কোনো কারণ নেই, কারণ হারিকেনের ভিতরে প্রচন্ড পুরা আপনার তেল ছিল। তো কোনো বাতাসও নেই বাহিরে। তো হারিকেনটি নিভে যাওয়ার কারণ ওই সময় কোনো খুঁজে পাওয়া গেল না। তো হারিকেনটি নিভে যাওয়ার সাথে সাথে আমার মা অনুভব করেছিলেন যে ওনার কানের সামনে দিয়ে কোনো এক বাতাস দৌড় দিল, যেমন একটা বাতাস কানের সামনে দিয়ে বেরিয়ে গেল। তো ওই সময় আর কোনো কিছু হয় নাই। তো ওই সময় আর কিছু না ভেবে তো ঘরে চলে এলেন। তো ঘটনাটি শুরু হয় এর 2-3 মাস পরে থেকে। তো মা ধীরে ধীরে
আমার মা ধীরে ধীরে মানে অসুস্থ হতে যাচ্ছিলেন, মানে শরীরে কোনো শক্তি ছিল না, কাজ করতে পারতেন না, আর সাথে প্রচন্ড মানে গায়ে জ্বালা পোড়া। মানে আমার মা এমনও রাত গেছে যে মনে করেন যে আপনার ঘুমাতে পারতো না, সারা রাত কান্না করতো, হাঁটা চলা করতো, মার পায়ের পা টিপে দিতে হতো। আপনার পুরো শরীর, মা বলতো যে পুরো শরীর জ্বালা পোড়া করছে। তো আমরা বিষয়টা বুঝতে পারি, তো তবু আমরা প্রথমে ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের কোনো সলিউশন দিতে পারছিল না। তো পরে দিয়ে আমরা এক কবিরাজের কাছে যাই। তো একটি না, আপনার 2-3টা কবিরাজের কাছেই যাই। তো সবাই বলছিল যে মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো পরে দিয়ে আমরা কবিরাজ ধরাতে, তো বিষয়টা আপনার ওই সময়ে কবিরাজের ওসুলায় আমার মা বেঁচে যায়। তো এখন কিছুদিন ধরে আমার মায়ের সাথে মানে কিছু ঘটনা, মানে আগে যে সিমটম গুলো আমার ছিল, মানে যেমন সাপোজ ধরেন আপনার গায়ে জ্বালা পোড়া, আপনার এই মানে কাজ করতে না পারা, এরকম সিমটম গুলা কিছুদিন ধরে আবার মানে শুরু হয়েছে। তো আপনার গত 2 দিন আগে আবার কবিরাজের কাছে নিয়ে যাওয়াতে তো উনি বললেন যে আবার মাকে মানে বান মারা হয়েছে, মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। আপনার কুফুরি, আপনাদের ইসলাম ধর্ম মতে যেগুলো বলা হয় কুফুরি, তো ওইগুলা নাকি করা হয়েছে। তো এটা আরো 1 থেকে 1.5 বছর আগে করা হয়েছে। তো কবিরাজ বলেছিল যে আরো আগে নিলে হয়তোবা মানে জিনিসটা আরো তাড়াতাড়ি ভালো হতো, এখন শেষ সময়। তো তবু আপনার কিছু কবিরাজ এই আপনার পানি পড়ার আর কিছু মোমবাতি এইগুলো পরিয়ে দিয়েছেন। তো এইগুলা এখন রিচুয়াল আপনার কাজ চলছে। তো আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, কেননা আমার মাকে একবার ওরা কারা আমি জানি না সঠিক, তো অনুভব করতে পারি যে কারা এই জঘন্য কাজ করেছেন। তো ওরা একবার মানে ব্যর্থ হয়েছিলেন, তো এখন আবার করেছে। তো আমি জানি যে সবার আশীর্বাদে জোর অনেক। তো আমার সমস্ত লিসেনারের কাছে এটাই মানে অনুরোধ যে আমার মার জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, যেমন আমার মা সুস্থ হয়ে যান, এই তাবিজ কবজ যেমন জিতে না যায়, আমার মা যেমন সুস্থ হয়ে যায়। তো কারণ আমার মা ছাড়া, আমার মা বাবা ছাড়া আর এই পৃথিবীতে আমাদের কেউ নেই। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেমন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হেরে যায় যেমন এই কুফুরি, যে কালো জাদুর যে জিনিসগুলো আছে এগুলা যেমন হেরে যায়। আর সমস্ত লিসেনারকে শুভকামনা জানিয়ে, ভূত.com-এ শুভকামনা জানিয়ে আমি আমার ঘটনা শেষ করছি। ধন্যবাদ। Spirit, be here with me. হ্যালো রাসেল ভাই, হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর রাসেল ভাই, আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন, তারপরও বলি কেমন আছেন ভাই? কারণ বিশ্বব্যাপী করোনার যে মরণ থাবা, তা যে কোনো অসচেতন লোককে আক্রমণ করতে পারে। তাই সকলের উচিত সতর্ক ও সচেতন থাকা। রাসেল ভাই, আমি দীর্ঘ 9 বছর ধরে আপনার এই প্রোগ্রামটা শুনে আসছি, কোনোদিনও আমার একটুর জন্য বিরক্ত লাগেনি। প্রতি শুক্রবার অধীর আগ্রহে অপেক্ষা করি এই কোটি শ্রোতানন্দিত অনুষ্ঠানটি কখন শুরু হবে। এই করোনাকালীন সময়েও আপনি ভয় পাইয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার যে অনবদ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং অতুলনীয়। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব সেটি বেশি দিন আগের নয়, মাত্র 5 মাস আগের। বলে রাখা ভালো যে আমি এবারে প্রাইমারি স্কুলের নিয়োগে
নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার। আর সকলের জানা আছে যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা নিজ উপজেলায় পোস্টিং হয়। তো আমি চাঁদপুর জেলার কোনো এক উপজেলায় পোস্টিং হলাম। আমার পোস্টিং হয়েছে একদম প্রত্যন্ত একটি উপজেলার গ্রামের স্কুলে। 2020 সালের মার্চ মাসের 8 তারিখ থেকে আমাদের ক্লাস করাতে হবে। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় আঁকাবাঁকা রাস্তায় সব মিলিয়ে 20 থেকে 25 কিলোমিটার হবে। তাই বাড়ি থেকে সেখানে গিয়ে ক্লাস করানো আমার পক্ষে সম্ভব নয়। চিন্তা করলাম যে তাহলে একটা মেসে উঠে যাই, কিন্তু এটা তো শহর নয়, গ্রাম অঞ্চল, এখানে তো মেস পাওয়া যায় না। তাই চিন্তা করলাম যদি সম্ভব হয় একটা বাসা ভাড়া করে উঠে যাব। তাই 1 বা 2 তারিখের দিকে স্কুলের এলাকায় গিয়ে থাকার জন্য একটা বাসা খুঁজি। বেশি কষ্ট করতেও হয়নি, খুব তাড়াতাড়ি একটা বাসা পেয়ে গেলাম। রাসেল ভাই, যে বাসাটি পেলাম সেটি স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে। বাড়িটির অবস্থান হচ্ছে একটা নির্জন রাস্তার পাশে, আর রাস্তার দুপাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের অনেক বড় বড় পুরাতন গাছ, বিশেষ করে আকাশি গাছ এবং কড়ই গাছ। ওই রাস্তার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তবে 2-1টি শান বাঁধানো গাছগাছালি ভরা নতুন বাড়ি দেখা যাচ্ছে। যাদের বাড়ি তারা হয়তো থাকার জন্য এই বাড়িগুলো করতেছে, কিন্তু এখনো থাকা শুরু করেনি। আর রাসেল ভাই, দিনের বেলাও কেমন জানি নির্জন এই রাস্তাটি, মানুষের আনাগোনা একদম নেই বললেই চলে। আমি যে বাসাটিতে উঠব সেটি হচ্ছে 2 তলা বিশিষ্ট একটি বাড়ি। তবে বাড়িটি 2 তলা হলেও উপরের তলায় ছাদের পরিবর্তে দেওয়া আছে টিন। বাড়িটি অনেকটা স্কুল ঘরের মতো লম্বা। এর উপরে এবং নিচে বাথরুম ছাড়াই সব মিলিয়ে 8টি রুম রয়েছে। তবে আমি উঠেছি 2 তলার একদম সিঁড়ির সাথে রুমটিতে। দোতলার বাড়ির এ কোণা হতে ও কোণা পর্যন্ত বারান্দা বিস্তৃত। বারান্দা কিন্তু শুধু বরাবর নয়, এটি একদম বাঁক নিয়ে দুপাশে রুমগুলোর পিছন পর্যন্ত বিস্তৃত। যেহেতু রাসেল ভাই 8 তারিখ থেকে ক্লাস শুরু, তাই 6 তারিখেই উঠে গেলাম ওই বাড়িটিতে। বাড়ির মালিক কিন্তু তার এই বাড়িতে থাকে না। প্রথম যেদিন আসলাম, মালিক আমাকে গেটের চাবি দিয়ে দিল। আমি মালিককে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, বাড়ি এত নির্জন কেন? কেউ থাকে না নাকি এই বাড়িতে? মালিক বলল, বাড়িটা তো মাত্র নতুন করলাম, আস্তে আস্তে ভাড়াটিয়ারা উঠবে। তবে বাড়িটির নিচতলায় একটি রুমে ছোট্ট একটি ফ্যামিলি ভাড়া থাকতো, তারা কোথাও জানি বেড়াতে গেছে। রাসেল ভাই, আমি যখন উঠলাম পুরো বাড়িটি খালি, আর রুমের দক্ষিণ পাশে, অর্থাৎ আমার রুমের জানালার যে জানালা রয়েছে ওই জানালার পেছনে গাছগাছালি ঘেরা একটি বড় পুকুর রয়েছে। আমি দিনের বেলায় জানালা খুলেই একদম অবাক হয়ে যাই যে জানালার পাশেই অন্ধকারাচ্ছন্ন কয়েকটি বাঁশঝাড় এবং কয়েকটি গাব গাছ। বাঁশ গাছের ডালপালাগুলো টিনের ছাদে কেবল বাড়ি খাচ্ছে। এটি দেখে তো আমি ভয় পেয়ে যাই। যাই হোক, দিনের বেলায় সব গোছগাছ করে যখন সন্ধ্যা নামলো, তখন দেখি বাড়িটি একদম পুরোপুরি নীরব, নিস্তব্ধ এবং সারা শব্দহীন হয়ে পড়ল। মনে হয় যেন আমি আমার হৃৎপিণ্ডের শব্দ কেবল শুনতে পাচ্ছি এই বাড়িটিতে।
সন্ধ্যার একটু পরেই নিচে নেমে গেটে তালা দিয়ে উপরে উঠে আসি। চিন্তা করলাম কিভাবে থাকবো এরকম একটা একলা বাড়িতে। মারাঠিয়ারাও আজকে নাই। রাত যখন 10টা তখন আমি শুয়ে পড়লাম, তবে লাইট জ্বালিয়ে রাখলাম আর মোবাইলটা দিনের বেলায় ফুল চার্জ করে রাখলাম। রাসেল ভাই, 2 তলার ক্লাসরুমটা বাথরুমটা একদম বারান্দা দিয়ে বাঁক নিয়ে হেঁটে 4টা রুম পর ওই পাশে পড়ে। যাই হোক, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম। জেগে দেখি পুরো রুমটাই অন্ধকারাচ্ছন্ন। বুঝতে সমস্যা হলো না যে কারেন্ট চলে গেছে। মাথার পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলে মাত্র 5% চার্জ আছে, অথচ আমি দিনের বেলা ফুল চার্জ করে রাখছিলাম। আর আমার মোবাইল অর্থাৎ মোবাইলের ব্যাটারিটাও অনেক ভালো ছিল। জেগে থাকা অবস্থায় কিছুক্ষণ পর আমি শুনতে পারলাম যে সিঁড়ি দিয়ে কি জানি টিপে টিপে উপরে উঠছে, আর রুমের সামনে বারান্দায় এপাশ হতে ওপাশ পর্যন্ত ধীরে ধীরে হাঁটাহাঁটি করছে। একটু পর দেখলাম আমার রুমের দরজায় আস্তে করে 2টা টোকা দিল। আমি তো প্রায় অজ্ঞান অবস্থা। গেটে তালা, তারপর বাড়ির মূল ফটকেও তালা। তাহলে কেউ যে বাড়ির ভিতরে ঢুকতে পারবে সেটা একদম অসম্ভব। আর আমি দেখলাম কি জানি একটা উটকো গন্ধে পুরো রুম ভরে গেছে। আমি একটা লাঠি নিয়ে চিন্তা করলাম যে বাইরে গিয়ে বের হয়ে দেখি কি আছে ওখানে। আমি আমার রুমের দরজা খুলে বারান্দার এপাশ ওপাশ দেখলাম, কেউ নেই। মোবাইলটা নিয়ে বারান্দা ধরে হেঁটে ওপাশে যে বাথরুম রয়েছে ওই বাথরুম পর্যন্ত গিয়ে দেখি বাথরুমের দরজাটা খোলা। কিন্তু রাসেল ভাই, আমি তো শোয়ার আগে তা বন্ধ করে গেলাম। তাহলে এই বাথরুমের দরজাটা কে খুললো? বাথরুমে ঢুকে মোবাইলের আলোতে দেখলাম পানির ট্যাপ বরাবর ভেজা, অর্থাৎ কেউ এইমাত্র পানির ট্যাপটি ছাড়লো। আমি তাড়াতাড়ি রুমে এসে পড়লাম। রাসেল ভাই, বলে রাখি যে এই বাড়িতে রান্না করার জন্য কোনো গ্যাসের সংযোগ নেই, গ্রাম অঞ্চল, এই জন্য। তো মালিক ভাড়াটিয়াদের রান্না করার সুবিধার্থে বাড়ির মূল ভবনের বাহিরে দূরে টিন দিয়ে একটি রান্না রুম করে দিল, যেন ভাড়াটিয়ারা লাঠি দিয়ে রান্না করতে পারে। রান্না রুমের পাশে একটি টিউবওয়েল রয়েছে। আমি রুম থেকে শুনতে পারলাম যে কেউ জানি টিউবওয়েল চাপছে। আস্তে করে দরজাটা খুলে বারান্দা থেকে দেখি যে একজন বৃদ্ধা মহিলা ওই টিউবওয়েল চেপে কলস ভরছে, আর কলসটি নিয়ে এসে পরে বাথরুমে ঢুকে কিচেন রুমে ঢুকে গেল। পরে আর কিছু দেখা যাচ্ছে না। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি পুরো বাড়ি পোলাও মাংসের গন্ধে ভরে গেছে, অথচ তখন রাত বাজে 3:30। কিছুক্ষণ পর আমার টিনের চালে অনেক জোরে জোরে কিছু পড়তেছে, মনে হয় যেন কেউ ইট মারতেছে। এরকম প্রায় 5 মিনিট চললো রাসেল ভাই। আমি কি ভাববো আমি বুঝতে পারতেছি না আমি কি করব। পরে ডিসিশন নিলাম এই মুহূর্তে যে আমি মালিককে 1 মিনিট ফোন দেই। কিন্তু কি আশ্চর্য,
দেখি মোবাইলে নেটওয়ার্ক নেই। একটু পরে দেখি জানালার ও পাশে যে বাঁশঝাড় রয়েছে সেখানে প্রচন্ড আওয়াজ। বাঁশের ডালপালাগুলো জানালায় বাড়ি খেচ্ছে, টিনের চালেও প্রচন্ড ভাবে বাড়ি খেচ্ছে। অনেকক্ষণ এইভাবে চলার পর সব নিস্তব্ধ নীরব হয়ে গেল। এবার একটু পর দেখি জানালার ও পাশে যে গাব গাছ রয়েছে সেই গাব গাছে থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটি ভালো করে শুনে আমি বুঝতে পারলাম যে এটা একটা বৃদ্ধ মহিলার আওয়াজ। একটা বৃদ্ধ মহিলা বিলুপ করে কাটতেছে এত রাত্রে। এসব শুনে আমি আর ভাই সহ্য করতে পারলাম না, অজ্ঞান হয়ে পড়ে। পরদিন জ্ঞান ফিরে আসলে আমি দেখি মালিক ও একজন বৃদ্ধা আমার সামনে বসে আছে। আমি তাদেরকে রাতের এই ঘটনাটা পুরা খুলে বলি। পরে মালিক একজন হুজুর এনে এই বাড়িতে মিলাদের আয়োজন করে। কিন্তু রাসেল ভাই, মজার বিষয় এবং ভয়ের বিষয় হচ্ছে আমি গত রাত্রে টিউবওয়েলের পাশে যে বৃদ্ধাকে দেখলাম তিনি মালিকের পাশে বসা ওই বৃদ্ধাই। আমি মালিককে জিজ্ঞাসা করলাম উনি কে। মালিক বলল উনি আমার মা। তারপর আমি মালিককে এই মহিলার কথাও বলি। তখন ওই মালিক আঙ্কেল ওনার মাকে জিজ্ঞাসা করলো যে এত রাত্রে তুমি কেউ বাড়িতে গেছো? মালিকের মা বলল আমি এত রাত্রে কি জন্য যাব। তখন মালিকের এবং আমার বুঝতে বাকি রইল না যে ওই মালিকের মায়ের চেহারা ধরেই গত রাত্রে কিছু একটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা এখানেই শেষ। তো আমি আর এই বাড়িতে থাকার সাহস পেলাম না, আমি দ্রুতই এই বাড়ি ছেড়ে দিলাম। এই বাড়ি ছেড়ে আমি অন্য একটি বাসায় উঠলাম। পরে রাসেল ভাই, এই বাড়ির যদি কোনো ছবি ভিডিও লাগে প্লিজ আমাকে নক করবেন, আমি পাঠিয়ে দেব। কারণ আমি দিনের বেলায় পরে একদিন গিয়ে এই বাড়ির কিছু ছবি এবং ভিডিও তুলছিলাম। ধন্যবাদ।